বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ইংলিশ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে একটি লেসন করাবো। চলো দেখে নেওয়া যাক আমার লেসনটি কি সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লেসনটা আজকে করাবো সেটা হচ্ছে ইউনিট 6 লেসন 4। এখন দেখে নেওয়া যাক আমরা আজকে কি করব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কি পয়েন্টস, অর্থাৎ প্যাসেজটি সম্পর্কে আমরা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে গ্রামার ফোকাস, অর্থাৎ এই প্যাসেজে কোন ধরনের গ্রামারগুলি ব্যবহৃত হয়েছে সেগুলি আমরা আলোচনা করব। তারপর চুজ দ্য কারেক্ট অ্যানসার, সঠিক উত্তর বাছাই করব। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন এন্ড আনসার, অর্থাৎ প্রশ্ন এবং তার উত্তরগুলি কিরকম হয় সেটা আমরা দেখে নিব। সবশেষে আমরা গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কি পয়েন্টস অর্থাৎ এই প্যাসেজটি কি সম্পর্কিত সেটা নিয়ে আমরা আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট যারা আর প্যারেন্টস এন্ড মিদার্স বোর্ডিং দ্য প্লেন, অর্থাৎ তারা বিমানে উঠবে সেই সম্পর্কিত তাদের এই প্যাসেজটিতে আলোচনা করা হয়েছে। তোমরা জানো যে ঘুরতে গেলে তোমার দুই ভাবে মানে ভ্রমণ করা যায়, একটা হচ্ছে বিমানের মাধ্যমে, একটা হচ্ছে জাহাজের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে যারা হার প্যারেন্টস এবং মিতা প্লেনটাকে বেছে নিয়েছে ভ্রমণের মাধ্যম হিসেবে। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন 100 মিলিমিটার লিকুইড অর জেল আর নট অ্যালাউড টু ক্যারি অন লাগেজ ফর সিকিউরিটি রিজনস, অর্থাৎ তুমি যখন ভ্রমণ করতে যাবে তখন তুমি 100 মিলিমিটার লিকুইডের বেশি তুমি নিতে পারবা না, তোমার হ্যান্ডব্যাগে ক্যারি করতে পারবা না। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাভ কমপ্লিটেড অল দ্য ফর্মালিটিস, বিমানবন্দরে যখন তুমি ভ্রমণ করতে যাবা তখন তোমাকে কিছু প্লেনে ওঠার আগে কিছু নিয়মকানুন তোমাকে মানে সম্পন্ন করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে যারা তার পিতামাতা এবং মিতা অবশ্যই সব ফর্মালিটিস গুলি সম্পন্ন করেছে। তারপর দেখতে পাচ্ছি আর ওয়েটিং ফর দ্য অ্যানাউন্সমেন্ট, সব কাজ তো শেষ, তাহলে কি করবে এখন শুধু বিমানে ওঠার পালা। তারা সেই জন্য কি করতেছে ওয়েটিং ফর দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণার জন্য, বিমানে ওঠার ঘোষণার জন্য তারা অপেক্ষা করছে। শেষ কথা আমরা দেখতে পাচ্ছি ফাইনালি গেট দেয়ার সিট ইন দ্য প্লেন, অর্থাৎ তারা তাদের প্লেনে উঠেছে এবং তাদের কাঙ্ক্ষিত সিট সেখানে তারা আসন গ্রহণ করে ফেলেছে। এখন আমরা গ্রামার ফোকাস, অর্থাৎ এই অধ্যায়ে কোন গ্রামারটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। আমরা গ্রামার ফোকাস হিসেবে এই প্যাসেজ থেকে আমরা হ্যাভ ভার্বের ব্যবহারটা শিখব। তোমরা জানো যে হ্যাভ ভার্বের মূলত 3টা ফর্ম রয়েছে। 1 নাম্বার ফর্মটা হচ্ছে হ্যাভ হ্যাজ, যেটা প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। 2 নাম্বার হচ্ছে হ্যাভ, যেটা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। 3 নাম্বার হচ্ছে মডাল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এই জাতীয় ভার্বগুলি ফিউচার ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বটি মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দুই ভাবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি উদাহরণটা খেয়াল করে দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে দে হ্যাভ এ স্মল লিক জেল। এখানে হ্যাভ এর পর আর কোনো ভার্ব নাই, সেহেতু হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে হ্যাভ এর পর যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সেই হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমরা এরপর উদাহরণটা যদি আমরা দেখি সেটা দেখি দে হ্যাভ টেকেন দ্য ব্রেকফাস্ট। এখানে দেখো খেয়াল করো হ্যাভ এর পরে টেকেন অর্থাৎ মূল ভার্ব, এখানে টেকেন হচ্ছে মূল ভার্ব, টেকেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। অর্থাৎ হ্যাভ এর পর যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকবে তখন হ্যাভ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হতে পারে। আমরা যদি প্যাসেজটা দেখি তাহলে সে দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে যখন কাস্টমসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় তখন মিস্টার ইসলাম যারা এবং মিতাকে জিজ্ঞাসা করে তাদের ক্যারি অন লাগেজে কতটুকু পরিমাণ লিকুইড তারা বহন করছে। উত্তর তারা বলে যে তারা খুব ছোট বহন করছে এবং তারা প্রশ্ন করে কেন, এবং সেই উত্তরে মিস্টার ইসলাম বলে যদি তাদের কাছে 100 মিলিমিটারের বেশি লিকুইড থাকে তাহলে সেই লিকুইডটাকে অবশ্যই চেক ইন লাগেজ অর্থাৎ পরীক্ষাযোগ্য লাগেজের মধ্যে রাখতে হবে। এই কথাটা বোঝানোর জন্য উনি হ্যাভ টু ব্যবহার করেছেন। আমরা ব্যবহারটা দেখে নিই। দেখো এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ প্লাস টু, এখানে পুট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা হ্যাভ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এই হ্যাভ টু
বাধ্যগত অর্থে তোমাকে করতে হবে, এই অর্থে ব্যবহৃত হতে পারে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা সঠিক উত্তরটি বের করতে হবে। এক নাম্বারটা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড লাগেজ রেফার্স টু, অর্থাৎ লাগেজ কি বোঝাচ্ছে? একটা আমরা গুডস, ক্যারিজ, ব্যাগেজ, থিংস, কোনটা হবে? আমরা অর্থগুলো জেনে, তাহলে লাগেজ মানে হচ্ছে তোমার যখন কোনো ট্রাভেলার ভ্রমণ করতে যাবে তখন তার সাথে যে মালপত্র থাকবে সেটা হচ্ছে লাগেজ। এখানে আমরা দেখেছি গুডস মানে হচ্ছে তার ব্যক্তিগত সম্পত্তি বা মালপত্র, ক্যারিজ মানে হচ্ছে বাহন, ব্যাগেজ মানে হচ্ছে যখন কোনো ট্রাভেলার কারোর সাথে বা কোনো জায়গায় ঘুরতে যাবে তখন তার সাথে যে মালপত্র থাকবে সেটা, আর থিংস মানে হচ্ছে কোনো কিছু থাকা আর কি তার সাথে। এখন আমরা উত্তরটা পাইছি, তাহলে আমরা লাগেজ দেখতে পাচ্ছি যে বহনযোগ্য মালপত্র, ব্যাগেজ হচ্ছে বহনযোগ্য মালপত্র, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ব্যাগেজ। অর্থাৎ একজন ট্রাভেলার যখন ঘুরতে যায় তখন তার সাথে যে মালপত্র থাকে সেটাকে লাগেজ অথবা ব্যাগেজ বলা হয়। 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি মোর দেন 100 মিলিমিটার লিকুইড অর জেল আর নট অ্যালাউড, অর্থাৎ 100 মিলিমিটারের বেশি লিকুইড অথবা জেল অনুমোদন দেওয়া হয় না। কারণ 1 নাম্বারটা কি? পিপল মে ডিসলাইক ইট, মানুষ এটাকে অপছন্দ করতে পারে। 2 নাম্বার দে মে বি লস্ট, এগুলো হারানো যেতে পারে। 3 নাম্বার ইট মে এন্ডেঞ্জার দ্য সেফটি, এটা নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। এখানে এন্ডেঞ্জার হচ্ছে বিপদাপন্ন করা বা বিঘ্নিত করা। আর 2 নাম্বার দেখতে পাচ্ছি ইট মে হ্যাম্পার দ্য ফ্লাইটটাকে, এটা ফ্লাইটটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা প্যাসেজ যদি পড়ি তাহলে আমরা উত্তরটা দেখতে পাই যে নিরাপত্তাজনিত কারণে 100 মিলিমিটারের বেশি লিকুইড অনুমোদন বহন করার অনুমোদন দেওয়া হয় না। সেক্ষেত্রে আমাদের সি নাম্বারটা হচ্ছে, অর্থাৎ ইট মে এন্ডেঞ্জার দ্য সেফটি, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে অল আর ড্যাশ এট দ্য লাউঞ্জ, লাউঞ্জ যে তারা কি করছে বিশ্রামাগারে, একটা স্ট্যান্ডিং দাঁড়ায় আছে, 2 নাম্বার সিটিং বসে আছে, 3 নাম্বার ওয়েটিং, 4 নাম্বার হচ্ছে ওয়াকিং। আমরা যদি প্যাসেজটা পড়ি তারা দেখতে পাচ্ছি দে অল আর ওয়েটিং এট দ্য লাউঞ্জ, কারণ তারা ঘোষণার জন্য অপেক্ষা করছে কখন ট্রেনে উঠবে। 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি তোমার দ্য ফ্রেজ গো থ্রু ইন দ্য টেক্সট মিনস, স্টুডেন্টস গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু মধ্য দিয়ে যাওয়া। আমরা যদি প্যাসেজটা পড়তে পাই দে হ্যাভ টু গো থ্রু দ্য সিকিউরিটি চেকিং, অর্থাৎ তাদেরকে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাহলে আমরা কোন উত্তরটা পাই? ক্রস আউট কোনো কিছু মধ্য দিয়ে যাওয়া বা সম্মুখীন হওয়া, রান মানে দৌড়ানো, এনজয় মানে উপভোগ করা, অ্যাকমপ্লিশ মানে সম্পাদন করা। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি হচ্ছে ক্রস আউট। 5 নাম্বার আমরা কি দেখতে পাই? নিতা হ্যাড এ ড্যাশ লিভ জেট ইন হার লাগেজ, একটা লিভ জেট নিতার কাছে আছে, সেটা কি রকম? হ্যাভি খুব বেশি, মিনি ছোট, হ্যান্ডি, হ্যান্ডি মানে হচ্ছে ইজি টু হ্যান্ডেল, যা সহজেই হ্যান্ডেল করা যায় বা কনভিনিয়েন্স বা বহন করা যায়। আর ব্ল্যাক, একটা কথা হচ্ছে আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে দেখতে পাচ্ছি যে যদি স্মল ওয়ান লিড জেল হয় বা লিকুইড হয় তাহলে সেটা সহজে আমি হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারবো, কিন্তু যদি সেটা যদি 100 মিলিমিটারের বেশি হয় তাহলে ক্যারি করতে পারবো না। এই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে মিনি। আমরা 6 নাম্বার দেখতে পাচ্ছি অল দ্য ফর্মালিটিস আর ডান টু ড্যাশ অন দ্য প্লেন, অর্থাৎ প্লেনে ওঠার জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। আমরা যদি দেখতে পাই শূন্যস্থানের পর একটা প্রিপজিশন অন দেওয়া আছে, আর অপশনগুলোতে গেট, বোর্ড, টেক, ক্যাচ প্রত্যেকটা একটা করে ভার্ব। এখন ভার্বের সাথে প্রিপজিশন বসলে কি ধরনের অর্থ প্রকাশ করে? অর্থাৎ গেটের পর অন বসলে, বোর্ডের পরে অন বসলে, টেকের পর অন বসলে বা ক্যাচের পর অন বসলে কি অর্থ হবে? এক অর্থ তো হবে না, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অর্থ হবে। আমরা দেখে নিই প্রত্যেকটা কি অর্থ। অর্থাৎ গেট অন, পারফর্ম অর মেক প্রোগ্রেস ইন স্পেসিফাইড ওয়ে, অর্থাৎ কোনো সুনির্দিষ্টভাবে উন্নতি লাভ করা। বোর্ড অন শব্দের অর্থ হচ্ছে বোর্ড অন অর ইন এ শিপ এয়ারক্রাফট, অর্থাৎ জাহাজ বা বিমানে আরোহণ করা। টেক অন হচ্ছে বিকাম ভেরি আপসেট বা আপসেট হওয়া। ক্যাচ অন শব্দটির অর্থ হচ্ছে বিকাম পপুলার অর আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু কিভাবে করতে হবে সেটা খুব সহজে বুঝতে পারে। আমাদের প্যাসেজ অনুযায়ী এখানে আমাদের উত্তরটা হবে বোর্ড অন, অর্থাৎ বিমানে আরোহণ করার জন্য সব ধরনের আবশ্যকতা সম্পন্ন করা হয়েছে। আমরা 7 নাম্বারে দেখতে পাচ্ছি what parts of speech the word I is, খেয়াল করো সাধারণত ডিকশনারিতে আই শব্দের অর্থ হচ্ছে দি,
তাহলে এই প্যাসেজ অনুযায়ী কি হবে? কারণ ওরা যারা তার পিতামাতা এবং নিতাত বিমানে আগমন করবে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী আয় হচ্ছে বিমানে দুসারি সিটের মাঝখানে যে হাঁটার রাস্তা সেটাকে বোঝানো হয়েছে। তো অবশ্যই এই আয় নাও। তাহলে উত্তরটা পেয়ে গেলাম, আয় হচ্ছে নাও। স্টুডেন্টস, কোয়েশ্চেন এবং আনসার এই অংশটুকুতে আমরা প্রথমে দুটা বিষয় খেয়াল করব। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্নটা কিরকম হবে, তার উত্তরটা বা কিরকম হবে সেই সম্পর্কে তোমার অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা অথবা ইয়েস অথবা নো দ্বারা। চলো দেখে না যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে কোন শব্দগুলো দিয়ে, কোন ডব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আমরা who, whom, whose, how, which, why, when, where দিয়ে প্রশ্ন করতে পারি। আরেকটা বিষয় তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি প্রশ্নটা who, whom বা whose দিয়ে করা হবে তখন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে সেটা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। যখন তুমি হাউ দিয়ে প্রশ্ন করবে তখন কোনো ব্যক্তি কেমন বা কোনো কাজ কিভাবে করা হয় সেই সম্পর্কে জানতে যাচ্ছে। হুইচ বস্তুগত সম্পর্কে জানতে যাচ্ছে। ওয়াই কারণ সম্পর্কে জানতে যাচ্ছে। ওয়েন সময় সম্পর্কে জানতে যাচ্ছে। ওয়ার স্থান সম্পর্কে জানতে যাচ্ছে। এতগুলো ডব্লিউএস ওয়ার্ডের পাবে। আমরা ইয়েস নো এর বেলায় সাধারণত আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি। অর্থাৎ আরেকটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব বেসড কোশ্চেন হতে পারে। অক্সিলারি ভার্ব দিয়ে যখন তুমি কোয়েশ্চেন করবা তখন তোমাকে অবশ্যই দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করি, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। এর মধ্যে প্রাইমারি অক্সিলারিটিকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে টু ডু ভার্ব, আর একটা টু হ্যাভ ভার্ব। আমরা টু বি অংশে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ এইগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। টু ডু ভার্ব অর্থাৎ যখন তোমার বি ভার্ব থাকবে না তখন তুমি ডামি অক্সিলারি হিসেবে ডু, ডাজ বা ডিড কে ব্যবহার করবে। একটা জিনিস খেয়াল করবা, যখন তোমার বিভাগ দিয়ে প্রশ্ন করা যাবে না তখন তোমার বিভাগ হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডামি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আর অবশ্যই ডামি অক্সিলারি হিসেবে আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। আমরা হ্যাভ, হ্যাজ বা হ্যাড দিয়ে প্রশ্ন করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে মডেল অক্সিলারি অর্থাৎ আমরা শ্যাল, উইল, ক্যান, উড, মে, উড এগুলি দিয়েও প্রশ্ন করতে পারি। একটা বিষয় খেয়াল করবা, যখন মডেল অক্সিলারি অর্থাৎ মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করা হবে তখন তোমার মনে রাখবে প্রশ্নটি হয় পারমিশন অথবা পসিবিলিটি অথবা এবিলিটি সম্পর্কে জানতে চায়। যেমন উদাহরণ যদি খেয়াল করো, ক্যান অ্যাবল টু টাইপ, তুমি কি টাইপ করতে পারো? অর্থাৎ এখানে কোন একজনকে প্রশ্ন করেছে সে কি টাইপ করতে পারে কিনা, অর্থাৎ তার সক্ষমতা সম্পর্কে, টাইপ করার সক্ষমতা সম্পর্কে জানতে চাচ্ছে। উত্তরটা তোমার একটা সেন্টেন্সে হতে পারে অথবা একাধিক সেন্টেন্সে হতে পারে। উত্তরটা এক লাইনে হতে পারে অথবা একাধিক লাইনে হতে পারে। কনফিউশনের কোনো দরকার নেই। তোমাকে মনে রাখতে হবে তুমি যা কিছু লিখবা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে লিখবা, অর্থাৎ সহজ সরলভাবে উত্তর দিবা। সেটা তোমার প্রয়োজনে এক সেন্টেন্সও হতে পারে, প্রয়োজনে দুইটা সেন্টেন্সও হতে পারে। আর অবশ্যই তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর দিবা তার ওয়ার্ড স্ট্রাকচারটা তোমাকে জেনে নিতে হবে। অর্থাৎ তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন প্রশ্ন করবা, উত্তর দিবা, তখন তোমার এই ওয়ার্ড স্ট্রাকচারটা জানতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তুমি একটা মতো ভার্ব দিয়ে বাক্যটা করতে পারো। তুমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা এই স্ট্রাকচারটা তুমি করতে পারো। অর্থাৎ এই ক্ষেত্রে অবজেক্টটা ডিরেক্ট হতে পারে অথবা ইনডিরেক্ট হতে পারে, এটা দিয়েও তুমি প্রশ্ন করতে পারো। অথবা তুমি সাবজেক্ট ভার্ব প্লাস ডাবল অবজেক্ট অর্থাৎ ভার্বের পরে ডাবল অবজেক্ট দিয়ে প্রশ্ন করতে পারো। এক্ষেত্রে প্রথম অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয় অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট। তুমি আরেকটা ক্ষেত্রে খেয়াল করতে পারো যে তুমি এইটা ছাড়া আরেকটা স্ট্রাকচার তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেটিভ। এই স্ট্রাকচারটা দিয়ে তুমি মেইনটেইন করতে পারো। স্টুডেন্টস, প্রেডিকেটিভটা তোমার কাছে একটু নতুন মনে হলো, আমরা এটা করতে পারি। সেটা হচ্ছে যে এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে হি ইজ স্ট্রং, সে হয় শক্তিশালী। স্ট্রাকচারটা খেয়াল করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইজটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে।
am is এর পরে যদি অন্য কোনো ওয়ার্ড না থাকে অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভকে আমরা অবজেক্ট হিসেবে না ধরে প্রেডিকেটিভ হিসেবে ধরব। তুমি এইভাবে স্ট্রাকচারটা মেইনটেইন করতে পারো অথবা তুমি প্রশ্ন অনুযায়ী তোমার উত্তরটা দিবা। চলো দেখে নেওয়া যাক প্রশ্ন এবং তার উত্তরগুলি কিরকম হতে পারে। প্রথম প্রশ্নটি হচ্ছে who had a small lead chain in the hand luggage, অর্থাৎ কার কাছে একটা ছোট লিডজার আছে। এখানে who অবশ্যই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছে, তাই আমরা উত্তরটা লিখলাম মিতা। তারপরে জাস্টটা বসাই দিলাম had a small leadjar in her hand luggage। আমার উত্তর হয়ে গেল। দুই নাম্বার দেখো how much liquid or gel is allowed to carry in hand luggage, অর্থাৎ হ্যান্ড লাগেজে কতটুকু লিকুইড বা জেল আমরা বহন করতে পারবো। এখানে যদি প্রশ্নটা দেখি হাউ মাস পরিমাণ সম্পর্কে প্রকাশ করেছে বা জানতে চাচ্ছে যে কতটুকু লাগবে। আমরা উত্তরটা হচ্ছে a maximum amount of 100 millimeter liquid or gel is allowed to carry in hand luggage, অর্থাৎ হ্যান্ড লাগেজে সর্বোচ্চ পরিমাণ 100 মিলিমিটার লিকুইড অথবা জেল বহন করা যাবে। তিন নাম্বার যদি দেখতে পাচ্ছি why are liquid gel and cream not allowed to board a plane, কেন বিমানে চড়ার সময় বা আরোহণ করার সময় লিকুইড বা জেলটা বহন করা যায় না। সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে এখানে why কারণ সম্পর্কে জানতে যাচ্ছে, তাহলে আমার উত্তরটা হবে for security reasons, অর্থাৎ নিরাপত্তাজনিত কারণে। তারপর আমরা যা আছে দেখলাম লিকুইড জেল এন্ড ক্রিম আর নট অ্যালাউড টু বোর্ড এ প্লেন। উত্তরটা হয়ে গেল। চার নাম্বার হচ্ছে which row is Mita sitting in, অর্থাৎ এখানে কোন রোটা সম্পর্কে জানতে চাচ্ছে, তাহলে মিতা ইজ সিটিং ইন রো এফ। এখানে আমরা মিতা ইজ সিটিং ইন রো এফ। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু বিভাগ আছে আমরা সাবজেক্টের পরে বিভাগটা বসায় দিলাম আর উইচের জায়গায় আমরা জাস্ট খালি কোনটা লাগবে সেটা হচ্ছে এফ শব্দটি বসিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার উত্তরটা হয়ে গেল। তো স্টুডেন্টস তোমরা কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে তার গঠন সম্পর্কে কিভাবে উত্তর দিতে হবে সেটা তোমরা জেনে নিয়েছো। এবার আমরা গ্যাপ ফিলিং অর্থাৎ ফিলিং দ্য গ্যাপ সম্পর্কে জানবো। স্টুডেন্টস আমরা এখন গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ সম্পর্কে জানবো। তোমরা জানো যে এখানে 5টা অংশ থাকে, তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হয়। এই শূন্যস্থান পূরণ করার জন্য তোমাকে অবশ্যই টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে বুঝতে হবে। আমরা দেখে নিই এই প্যাসেজ থেকে আমরা কি ধরনের শূন্যস্থান পেতে পারি। দ্য প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট যারা আর প্যারেন্টস এন্ড মিতাস, অর্থাৎ প্যাসেজটা কি সম্পর্কে বলছে, যারা তার পিতামাতা এবং মিতা কি দ্যাশ দ্য প্লেন, অর্থাৎ প্লেনে কি করছে আরোহণ করছে। তা আরোহণ করে ইংরেজি হচ্ছে বোর্ডিং, বোর্ডিং দ্য প্লেন। সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি যারা's father tells যারা and মিতা, অর্থাৎ যারা বাবা যারা এবং মিতাকে বলছে that they are not allowed to, তাদের অনুমতি নেই টু কি বলতে পরে শূন্যস্থানের পর অংশটুকু জায়গায় দেখতে পাচ্ছি more than 100 মিলিমিটার লিকুইড অর জেল into the canyon luggage, অর্থাৎ তার লাগেজে তারা কি করতে পারবে না, বহন করতে পারবে না। কেন পারবে না? ফর সিকিউরিটি রিজন, সিকিউরিটি রিজনস এর কারণে। তাহলে এখানে হবে কি বহন করা ইংরেজি হচ্ছে ক্যারি, টু ক্যারি। আর একটা জিনিস খেয়াল করো, এই টু হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের পর শূন্যস্থানে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হবে। আমরা 3 নম্বর লাইনে যাই। They have completed all the formalities dash the airport, অর্থাৎ এয়ারপোর্টে তারা সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এই শূন্যস্থানে কি বলবে একটু খেয়াল করো, এই এয়ারপোর্ট হচ্ছে প্লেস বা স্থান বোঝাচ্ছে। আমরা স্থান বুঝাইতে শূন্যস্থানে আমরা কি ব্যবহার করতে পারি, at ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি বলবে at। আমরা 4 নম্বর লাইনে যাই। They are waiting for the row and seat number to be, অর্থাৎ তাদের আনুষ্ঠানিকতা শেষ, তারা এখন অপেক্ষা করছে তাদের সিট নাম্বার কত সেটা ঘোষণার জন্য। তাহলে ঘোষণা ইংরেজি হচ্ছে অ্যানাউন্স। আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এখানে শূন্যস্থানে অ্যানাউন্স বসবে। আরেকটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে টু বি থাকলে টু বির পর যদি শূন্যস্থানে কোনো ভার্ব বসে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়। আমরা লাস্ট লাইনটা কি আছে সেটা দেখি। ফাইনালি all of them get their dash in the plane, সবাই পেল কি পেল, তাদের আসন পেল। আর আসন ইংরেজি হচ্ছে সিট। আরেকভাবে খেয়াল করো, এর দেয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, তো এটা নাউন নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
তো দেয়ারে করো যে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে অবশ্যই একটা নাউন ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে ইংলিশ ফর টুডে থেকে তোমাদের ইংরেজি প্রথম পত্রে প্রশ্ন হতে পারে, শূন্যস্থান আসতে পারে, সঠিক উত্তর আসতে পারে, প্রশ্ন উত্তর আসতে পারে। তোমরা যখন তোমাদের টেক্সট বইটা পড়বা অবশ্যই ভালো করে পড়বা, এর অর্থ কি বলতে চাচ্ছে, গ্রামাটিক্যাল ব্যবহার কি সেটা অবশ্যই পড়বা। আরেকটা কথা, তোমরা অবশ্যই বুঝে পড়বা, না বুঝে কখনোই মুখস্থ করবা না, কারণ না বুঝে মুখস্থ করা তোমার প্রতিভাকে নষ্ট করে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা সবাই ঘরে থাকবা, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।